রূপা ছিল এক অত্যন্ত সুন্দর ও যুবতী মেয়ে। রাতের নিস্তব্ধতায় সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো এক নির্জন সমুদ্র তীরে। রাত তখন ঠিক ১টা। চারপাশে ঘন অন্ধকার আর ভুতুড়ে শুনশান। রূপা নরম বালির টিলার ওপর পা রেখে ধীরে ধীরে ওপরে উঠতে লাগল। ঠান্ডা বাতাসটার চুলে খেলা করছিল। কিছুক্ষণ পর সে টিলার চূড়ায় পৌঁছে গেল। সেখান থেকে দূরে কাঠের তৈরি একটা পুরনো ঝুপড়ি দেখা গেল। রূপা ধীরে ধীরে সেই ঝুপড়ির দিকে এগোতে লাগল। অন্ধকার আরও ঘন হয়ে এসেছিল। দরজার সামনে গিয়ে রূপা থামল। দরজা বন্ধ। সে একটি ছোট ছিদ্র দিয়ে ভেতরে উঁকি দিল। তারপর পার্স থেকে ছোট্ট আয়না বের করে নিজের চুল ঠিক করল, পোশাক গুছিয়ে নিল, যেন নিজেকে প্রস্তুত করছে। সন্তুষ্ট হয়ে সে হালকাভাবে দরজায় নক করল। সে বারবার দরজা ঠুকছিল এবং পাশাপাশি আয়নায় নিজেকে দেখে সাজিয়ে নিচ্ছিল। ঠিক তখনই দরজা কিঞ্চিত শব্দ করে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো প্রায় ৮০ বছরের এক দুর্বল ভগ্ন দেহের বৃদ্ধ। রূপাকে দেখে সে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন কোনো স্বপ্নের মধ্যে আছে। রূপা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে এসে বলল, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এখানে ভুলে চলে গেছে। আমি কি আজ রাতে আপনার ঝুপড়িতে আশ্রয় পেতে পারি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তার চোখে অস্বাভাবিক এক চকচকানি। সে রূপার চারদিকে ঘুরতে লাগল। তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে রূপা হেসে বলল, কি দেখছেন? বৃদ্ধ তার পিছনে এসে দাঁড়াতেই রূপা বলল, তো কি ভাবলেন, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? বৃদ্ধ যেন উন্মাদের মতো বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ভেতরে এসো। রূপা চুপচাপ ভেতরে ঢুকল। বৃদ্ধ পেছনে ঢুকে দরজার কাঁটা লাগিয়ে বলল, এখানে রাতে চোরের ভয় থাকে, তাই দরজা আটকালাম। রূপা একটু চমকে গেলেও কিছু বলল না। ঝুপড়ির ভেতরে দুটি ছোট ঘর ছিল। রূপা এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে জিজ্ঞেস করল, আমি কোথায় ঘুমাবো? বৃদ্ধ হাসল, যেখানে ইচ্ছা সেখানে। রূপা নরম স্বরে বলল, তাহলে এক ঘরে তুমি ঘুমাও, আর অন্য ঘরে আমি। বৃদ্ধ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। বৃদ্ধ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার মাথায় ঘুরছিল শুধু রূপার ছবি। অন্যদিকে রূপাও বিছানায় শুয়ে বারবার এপাশ ওপাশ করতে লাগল। হঠাৎ বাইরে কুকুরের ঘেউ ঘেউ। রূপা ভয় পেয়ে দৌড়ে বৃদ্ধের ঘরে এসে বলল, উঠুন, আমাকে ভয় লাগছে, আমি একা থাকতে পারছি না। বৃদ্ধ চমকে উঠে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে? রূপা কাঁপা গলায় বলল, আমি এখানে তোমার সঙ্গে থাকতে চাই। বৃদ্ধের মুখ আলোয় ভরে গেল, কিন্তু এখানে তো একটা বেড, তুমি কোথায় শোবে? রূপা কোনো উত্তরে না গিয়ে তার হাত ধরে বলল, চলো বাইরে হাঁটি, ভেতরে আমার ভালো লাগছে না। বৃদ্ধ সাথে সাথেই উঠে দাঁড়াল। দুজন হাত ধরাধরি করে বাইরে এলো। রাত ছিল গভীর, বাতাসে ঠান্ডা। তারা হাঁটতে হাঁটতে একটি উঁচু টিলার কাছে এলো, যার নিচে গভীর খাদ। রূপা দাঁড়িয়ে হাসি দিয়ে বলল, আমায় সুন্দর লাগছে না? বলো তো, কেমন লাগছে আমায়? বৃদ্ধ মোহাবিষ্ঠ চোখে বলল, খুব সুন্দর, একেবারে পরীর মতো। হঠাৎ সে উচ্ছ্বসিত হয়ে রূপাকে কোলে তুলে বলল, চলো ভেতরে যাই। রূপা চুপচাপ হাসল, কিন্তু ঝুপড়ির কাছে পৌঁছে বৃদ্ধ থমকে দাঁড়াল। সন্দেহভরে জিজ্ঞেস করল, তুমি আসলে কে? এমন রাতে এখানে এলে কিভাবে? রূপা স্বাভাবিক স্বরে বলল, কি হলো, সন্দেহ কেন? আগেই তো বলেছি, আমাকে ফেলে সবাই চলে গেছে। বৃদ্ধ আবার শান্ত হল, চলো, অনেক রাত হয়েছে। রূপা হাসল, এত তাড়া কেন, আগে একটু ঘুরে নেওয়া যাক। বৃদ্ধ রাজি হয়ে গেল। দুজন আবার হাঁটতে শুরু করল। অন্ধকার আকাশ, ঠান্ডা বাতাস, সমুদ্রের গভীর সশব্দ নীরবতা, সব মিলিয়ে এক ভয়ানক পরিবেশ। হাঁটতে হাঁটতে বৃদ্ধের চোখে পড়ে সমুদ্রের পাশে একটি অন্ধকার গুহা। সে উত্তেজিত হয়ে বলল, এসো রূপা, ওই গুহায় যাই। রূপা দ্বিধায়, না, ওখানে অনেক অন্ধকার।
বৃদ্ধ হেসে বলল, এসো, আমি আছি তো। দুজন গুহায় ঢুকল। ভেতরটা লম্বা, সরু, ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। রূপা সাবধানে হাঁটছিল, বৃদ্ধ তার ঠিক পিছনে। গভীরে গিয়ে বৃদ্ধ বলল, তুমি ক্লান্ত, এই বড় পাথরে বসো। রূপা বসে শুয়ে পড়ল। গুহা নিস্তব্ধ। বৃদ্ধ ধীরে ধীরে কাছে আসতেই রূপা উঠে দাঁড়িয়ে বলল, চলো ফিরে যাই, ভালো লাগছে না। বৃদ্ধ হেসে বলল, ঠিক আছে। দুজন গুহা থেকে বেরিয়ে আবার ঝুপড়ির দিকে এগোতে লাগল। ঝুপড়ির কাছে এসে রূপা বলল, কাপড়ে বালি ঢুকে গেছে, তুমি দাঁড়াও, আমি ঠিক করে আসছি। সে ভেতরে গিয়ে দরজা আটকে দিল। চারদিকে খুঁজল, যেন কিছু খুঁজছে। কিছুক্ষণ পরে হাসি মুখে বাইরে এলো। রূপা বলল, তোমার কাছে কি কোনো মেয়ের পুরনো পোশাক আছে? বৃদ্ধ চমকে, মেয়ের পোশাক আমার কাছে কেন থাকবে? রূপা হেসে বলল, ভাবলাম হয়তো আছে। বৃদ্ধ কিছুক্ষণ ভাবল, তারপর আলমারি থেকে এক লাল রঙের পুরনো সালোয়ার কামিজ বের করে দিল। রূপার বুক ধক করে উঠল, তবুও হাসল। ঠিক আছে, আমি এটা পরে আসছি। রূপা ঘরে ঢুকে পোশাক বদলে যখন বেরোল, চাঁদের আলোয় সে আরও উজ্জ্বল লাগছিল। বৃদ্ধ মোহিত হয়ে বলল, তোমাকে তো একেবারে চাঁদের মতো লাগছে। রূপা মুচকি হেসে বলল, আরে, আপনাকেও খুব ভালো লাগছে। বৃদ্ধ বলল, চলো এবার ঘুমাই। রূপা নরম গলায় বলল, আমার তো খুব ক্ষুধা লেগেছে। বৃদ্ধ তৎক্ষণাৎ খাবার এনে দিল। রূপা রুটি খেতে লাগল। বৃদ্ধ মুগ্ধ চোখে তাকিয়ে রইল। রূপা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? বৃদ্ধ ভয়ঙ্কর শান্ত স্বরে বলল, তুমি খুব সুন্দর, আর অপেক্ষা হচ্ছে না। রূপা শ্লেষ মাখা হাসি দিয়ে বলল, কেন, আগে কি কখনো কোনো মেয়ে দেখনি? বৃদ্ধ নিঃশ্বাস ফেলে বলল, না, এখানে তো আমি একা থাকি। রূপার ঘরের কোণে চোখ পড়তেই চমকে গেল। সেখানে মেয়েদের জুতো ছড়ানো। সে একটি তুলে জিজ্ঞেস করল, এগুলো কি? বৃদ্ধ তড়িঘড়ি বলল, মানুষ পুরনো জিনিস দিয়ে যায়। রূপা বিশ্বাস করার ভান পড়ল। তারপর সে আবার ঘরে ঢুকল। বৃদ্ধ পিছু নিল। বৃদ্ধ কাছে এগোতেই রূপা হঠাৎ তার হাত তুলে দেখালো একটি ছোট্ট কাঁচের শিশি। রূপা মিষ্টি হাসি দিয়ে বলল, এটা খেলে তোমার খুব শান্তি লাগবে। পাগলের মতো বৃদ্ধ তা খেয়ে নিল। সাথে সাথেই তার শ্বাস ভারী হতে লাগল। চোখ ঝাপসা, পা কাঁপছে। সে বলল, তুমি খুব সুন্দর, তোমার মতো কেউ নেই। রূপা বলল, মিথ্যে কথা, তুমি আরো অনেক মেয়েকে দেখেছ তাই না? বৃদ্ধ অসার কণ্ঠে বলল, হ্যাঁ, অনেকজন এসেছে, কিন্তু তুমি তুমি এক যন্ত্রণা। রূপা তার চোখের গভীরে তাকিয়ে বলল, এখনো মিথ্যে বলছ। বৃদ্ধ প্রায় পড়ে যাচ্ছিল। এ সময় রূপা গিয়ে তুলে নিল দেয়ালের কাছে রাখা সেই জিনিস, একটি গোপন ক্যামেরা। সে জোরে এক চড় মেরে বলল, আমি একজন পুলিশ অফিসার, এই পুরো অপারেশন আমার তত্ত্বাবধানে হয়েছে। বহুদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে তুমি মেয়েদের ভয় দেখিয়ে এখানে এনে অত্যাচার করো, তাই তোমার নিজের মুখেই তোমার সব অপরাধের স্বীকারোক্তি রেকর্ড করেছি। এবার আর বাঁচবে না। বৃদ্ধের ছদ্মবেশে থাকা সেই নরপিশাচ স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে কমান্ডো দল ঢুকে তাকে ধরে ফেলল এবং টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে গেল। কয়েকদিন পর তাকে আদালতে তোলা হলো। ভিডিও, অডিও সব প্রমাণের সামনে তার কোনো অজুহাত টিকল না। সে ছিল এক ভয়ঙ্কর অপরাধী। আদালত তাকে কঠোর শাস্তি দিল। এইভাবে এক পিশাচ মানুষের ছদ্মবেশ খুলে গেল এবং রূপা তার বুদ্ধি, সাহস ও কৌশলী পরিকল্পনা দিয়ে প্রমাণ করল, সত্য কখনো হার মানে না। অন্যায় যতই মুখোশ পাক, শেষ পর্যন্ত তার আসল রূপ প্রকাশ পেতেই হবে। আমার এই ছোট্ট গল্পটি যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক ও সাবস্ক্রাইব আরও গল্প বানাতে আমাদের অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।